আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা 2025 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে একটা ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমরা বর্তনীর মোটামুটি 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, কেন এই কথা বললাম? দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সেগমেন্ট আছে যে বর্তনী থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা তুমি 100% শিওর থাকতে পারো। তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে বর্তনী থেকে প্রতিবার তারা কিন্তু কোশ্চেন করেছে। তো বর্তনী থেকে কী টাইপের কোশ্চেন করবে বা কী টাইপের কোশ্চেন হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। বর্তনীর মধ্যে তোমার আবার ধারকের বর্তনী, অর্থাৎ ধারক থেকেও তুমি কমন পাবা, বা বর্তনী থেকে একদম সরাসরি চলতরিৎ বা স্থিরতরিৎ, এই দুইটা আমরা একসাথে অ্যাডজাস্ট করে এখান থেকে আমরা কোশ্চেনগুলো আজকে বের করবো। তো চলো কী টাইপের কোশ্চেন হতে পারে সেইগুলো আমরা একটু দেখি। আচ্ছা, তো বর্তনী থেকে কী ধরনের প্রশ্ন আসবে? অবশ্যই তোমার থেকে তুল্যরোধ জানতে চাওয়া হবে, এরপরে বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহ। হ্যাঁ, তো বিদ্যুৎ প্রবাহের মধ্যে আবার কিন্তু বিদ্যুতের যেটা বিভক্তিকরণ প্রক্রিয়া আছে, অর্থাৎ বিদ্যুতের যে ভাগ হয়ে যাওয়ার প্রবণতা আছে, সেটাকে আমরা ইংলিশে ব্রাঞ্চ কারেন্ট বলি। বিভিন্ন ব্রাঞ্চ কারেন্ট আমাদের বের করা লাগবে, এবং ফাইনালি শর্ট সার্কিট। তা আমি পেছন থেকে শুরু করব, অর্থাৎ শর্ট সার্কিট দিয়ে শুরু করব, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা করলে আশা করতেছি তোমার 2 মার্ক কনফার্ম ইনশাআল্লাহ। যদি 2 মার্কের কোশ্চেন হয় 2 মার্কই কমন পেয়ে যাবা, আর এখান থেকে 2 মার্ক যদি না আসে 1 মার্ক আসতেছে, এটা কনফার্ম, বুঝছো? তো ফার্স্ট অফ অল আমরা শর্ট সার্কিট নিয়ে একটু পড়াশোনা করবো ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট অফ অল আমরা শর্ট সার্কিট পড়তে চাই। তো শর্ট সার্কিট পড়ার আগে আমাদের যে দুইটা জিনিসের উপরে সবচেয়ে নজর দেওয়া জরুরি, সেটা হচ্ছে তোমার আগে এই রোধগুলোকে শ্রেণী কোনটা, সমান্তরাল কোনটা, এগুলো খুব ভালো করে আইডেন্টিফাই করা লাগবে। এখন অনেক স্টুডেন্ট আছে এরপরে দেখা যাচ্ছে ওরা লজ্জায় বলতে পারে না যে ভাই আমার এখনো সমস্যা আছে, শ্রেণী কি সমান্তরাল কি আমি এখনো বুঝতে পারি না। তো এই জন্য আমি কয়েকটা ছোট্টখাটো বিষয়গুলো তোমাদেরকে উপস্থাপন করি যেন তুমি বুঝতে পারো সহজে কীভাবে শ্রেণী কীভাবে সমান্তরাল। দেখো, শ্রেণী বলতে তুমি মানে জানো এটা যে RS এর সূত্রটা কি, R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে R3, এইভাবে সেটা চলতে থাকে একেবারে কত পর্যন্ত, Rn পর্যন্ত, রাইট? আর আরপিটা আমরা কি জানি? আরপিটা আমরা জানি হচ্ছে 1/R1 এবং হচ্ছে R2 এবং হচ্ছে R3। হ্যাঁ, এইভাবে চলতে থাকে Rn পর্যন্ত, তাই তো? আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এখন তোমার জানা উচিত যে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল। দেখো, আমি একটা সহজ মানে ট্রিক্স বলি। ধরো তুমি এখানে একটা, এটাকে রেজিস্ট্যান্স বলে, এগুলো তো জানো। আচ্ছা, রেজিস্ট্যান্সকে আমি ঠিক এইভাবে সিরিয়াল মেনটেন করে নিয়ে চলে যাচ্ছে, ধরো নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আবার একটু গ্যাপ নিলাম, একটু সাইডে নিলাম, আবার এই সাইডে নিলাম। হ্যাঁ, আমি আবার এইভাবে নিচে নামাই দিলাম, আমি আবার এইভাবে এখানে নিয়ে আসলাম, আমি আবার এইভাবে নিচে নিয়ে আসলাম। আচ্ছা দেখো, এটা আমার আদিবিন্দু, এটা আমার শেষ বিন্দু। দেখো, এটা সবাই কিন্তু সিরিজ আছে। সিরিজ মানে হচ্ছে কি, আমাকে বোঝা লাগবে শ্রেণী। হ্যাঁ, শ্রেণী। এখন দেখো, এইটা আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সগুলো কিন্তু খুলে নিতে পারবো। এটা যদি আমার আদিবিন্দু হয় তাহলে এই জায়গাটা শেষ বিন্দু, তখন এই রোধের এটা আবার আদিবিন্দু, ঠিক আছে? আবার এই রোধের এটা আবার শেষ বিন্দু, এটার আবার এটা আদিবিন্দু। তো সবগুলো কিন্তু জোড়া লাগানো আছে। এখন আমি যদি চাই এটাকে এরকম টান দিলাম, যদি টান দিই এরকম একদম সোজা হয়ে যাবে। তার মানে যখন কোনো রোধ সিরিয়াল মেনটেন করে মনে করো চলতেই থাকবে, ঠিক আছে? চলতেই থাকবে, সেটা যার মধ্যেই থাক, ঢেকি স্বর্গে গেল ধান মানে। তো এর কাজ হচ্ছে ও যেখানে থাক, যে অবস্থায় থাক, ওর সিরিয়াল মেনটেন করতেছে কিনা, তাহলে এটা হচ্ছে শ্রেণী। তুমি সহজে চিনে ফেললা, ঠিক আছে? আচ্ছা, এখন সমান্তরাল চেনার উপায় কি? সমান্তরাল চেনার উপায় আমি যেটা সহজে আমার একাডেমিক ব্যাচে বোঝাই, তুমি একটা বক্স দেখলে সেটাকে সমান্তরাল হিসেবে কল্পনা করবো। আচ্ছা, বক্স কেন বললাম? ধরো এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, নিচে আমি আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, তাকে এটা কিন্তু সমান্তরাল আছে। আমি এখানে আরও একটা রেজিস্ট্যান্স দিলাম, এরা সমান্তরাল আছে। এখন দেখো, আমি এটাকে একেবারে কি করে দেবো, ক্লোজ করে দেবো। তুমি কি কোথাও কিছু দেখতে পাচ্ছ? এটাকে বলা হচ্ছে বক্স, জাস্ট বোঝানোর জন্য। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কন্ডিশনটা কি, যে এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স রাখি, এখানে আমি একটা রেজিস্ট্যান্স রাখলাম, এখন নিচে যদি আমি আরেকটা রেজিস্ট্যান্স রাখি, দেখো এটা কিন্তু একটা বক্স, মানে এখানে কিন্তু কোনো ব্যাটারি কানেকশন নেই। এখন এই বক্স দেখে যে তুমি সমান্তরাল বলবা, এটা বলার কোনো অপশন নাই, কারণ তোমাকে বক্সগুলো কেমন হতে হবে বলেছি আমি, একটা একটা করে থাকা লাগবে। এখন যদি আমি এখানে আরেকটা দিতাম, এরপরে তুমি সমান্তরাল বলতে পারতো না। আগে এই দুইটাকে কি করা লাগতো, এই শ্রেণী আর শ্রেণী, এটাকে আগে তোমার একটা করে নেওয়া লাগতো। দেখো, তখন এবার তুমি কি বলতে পারবা? এবার তুমি কিন্তু বলতে পারবা ইয়েস, যে এরা হচ্ছে কি সমান্তরাল আছে। কথা বুঝতে পারছো? তাহলে সমান্তরাল চেনার উপায়টা কি? কিন্তু ধরো আমি এখানে একটা বক্স দিয়েছি, এখানে আমি একটা বক্স দিয়েছি, কথাটা বুঝবা। এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিছে। হ্যাঁ, ব্যাটারি কানেক্ট করে দিলে সেটা আর কখনো সমান্তরাল হতে পারে না। দেখো, এটা কিন্তু একটা বক্স এবং উপরে একটা আছে, নিচে একটা আছে, কিন্তু এখানে একটা ব্যাটারি থাকার জন্য এইটা আর কখনো সমান্তরাল বলে গণ্য হবে না। এটা কিন্তু শ্রেণী হয়ে গেছে, কথা বুঝছো? আচ্ছা, এবার ধরো এরকমভাবে আছে, এরকমভাবে আছে, এরকমভাবে আছে, একটু লক্ষ্য করো, এরকমভাবে আছে। দেখো,
এরকম থাকা মানে বুঝবা এটা সমান্তরাল। কি এটা? সমান্তরাল। কেন? তারপর একটা দুইটা এটা কিন্তু সমান্তরাল আছে, দেখো এটা তো বাঁকা হয়ে আছে, এটাকে আমরা খুলে এটা কিন্তু সোজা লাগিয়ে দিতে পারি। বুঝতে পারছো? এইভাবে যদি থাকে বা এইভাবে থাকে, ভালো করে বুঝো, যদি এইভাবে থাকে, হ্যাঁ এই যে এইভাবে থাকে, আচ্ছা দেখো এইটাও কিন্তু সমান্তরাল, এগুলো ভুল করা যাবে না। এখন রাজশাহী ইউনিভার্সিটিতে কি টাইপের কোশ্চেন আসে? এইভাবে দেয় যে এইটা কি, সেগুলো সহজ, হ্যাঁ এগুলো কিন্তু তোমার মিস করা যাবে না। আমি জাস্ট একবার তোমাকে রিভাইজ করে দিচ্ছি, মনে করো এই যে দেখো এই দুইটা শ্রেণীতে আছে, তার সাথে সমান্তরাল আছে। এটাকে যদি আমি একটু চিপা দিই তাহলে এটা কিন্তু দেখো কেমন হবে দেখতে, মোটামুটি দেখতে কিন্তু এরকম হবে যে উপরে আছে দুইটা, এই ভালো করে বুঝো, উপরে কটা আছে? দুইটা আছে। নিচে কটা আছে? একটা আছে। তার মানে এই দুইজন এখন একাধিক আছে, ওই যে সিরিয়াল মেনটেন করতেছে, তাহলে এখন এই দুইজনকে আমার একটা বানানো লাগবে, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ এবার আমি কি বলতে পারবো? সমান্তরাল। আবার এই যে ত্রিভুজটা আমি তোমাকে আঁকাইছি, দেখো ভালো করে বুঝো, এই ত্রিভুজটা যে আমি তোমার আঁকাইছি, ভালো করে দেখো, এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমি এইখানে দিয়েছি, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে তুমি এই দেখতে পাচ্ছ এই তিনজন ব্যাটারি আন্ডারে আছে। সো ব্যাটারি আন্ডারে আছে মানে কি? এটা শ্রেণী, তোমাকে আর এত চিন্তা করা লাগবে না। আচ্ছা ধরো এখন এরকম আছে, ভালো করে বুঝো, এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে, এইখানে আছে, ঠিক আছে? একটা ব্যাটারি কানেক্ট করছি আমি, আরেকটা রোধ কানেক্ট করছি, এরা সবাই শ্রেণীতে আছে। মানে তুমি লক্ষ্য করবা সকল কিছুর মূলে একটা জিনিস, সবগুলো ব্যাটারির আন্ডারে আসছে কিনা, কথা বুঝছো? তাহলে এইভাবে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারো। আচ্ছা আরেকটা কিভাবে থাকতে পারে? ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, ওকে, এখানে একটা আছে, বুঝছো? আবার এখানে একটা আছে, তার মানে কি বলতো, এইটা আর এইটা শ্রেণী, এইটা আর এইটা শ্রেণী, অথবা তুমি এই দুইটা যোগ করে শ্রেণী করতে পারতা। তার মানে ব্যাপারটা এই দিকে হবে এই দুইটা মিলে একটা, আর এইদিকে দুইটা মিলে হবে একটা, এই দেখো হয়ে গেছে। এটা হচ্ছে সমান্তরাল। এখন দেখো সমান্তরাল, কথা বুঝছো? সো এগুলো ভুল কিন্তু করা যাবে না। আচ্ছা যদি এখন আবার এরকমও থাকে, এই যে দেখো এরকম আছে, তার মানে এটা সমান্তরাল আছে, এটা তরমুজের মধ্যে, ওই কিরে ওই কিরে মধু মধু, যে ভাইরাল হয়েছে না তরমুজ, তরমুজের মধ্যে ওই কিরে মধু মধু, হ্যাঁ। তো এই মধুটাও কিন্তু মনে করো এটা হচ্ছে কি সমান্তরাল আছে, কথা বুঝছো? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি তোমাদের একটা ছোটখাটো ধারণা দিতে পারলাম যে আসলে কিভাবে তুমি শ্রেণী কিভাবে সমান্তরাল হিসেবে কল্পনা করবা। আচ্ছা ধরো এরকম আছে, দেখো তো এই আছে, হ্যাঁ এবারে কিন্তু এই টাইপের থাকে। আচ্ছা এইটাকে তুমি কিভাবে চিন্তা করবা? এই দেখো এই দুইটা মিলে এবার একটা, এবার এই দুইটা মিলে কিন্তু একটা, তার মানে কি বিষয়টা দেখতে হবে কেমন? এই যে দেখো ওই দুইটা মিলে যদি একটা হয় তাহলে দেখতে কেমন হবে? তার মানে এটা কিন্তু শ্রেণীতে, এবার এটা কিন্তু এবার সমান্তরালে, এই দুজন মিলে একজন হয়েছে, কথা বুঝছো? আচ্ছা আবার কিছু বলবান দেখি এরকম ইয়ে থাকলে মানে ভয় করতেছে, মানে ভাই এটা কি হবে বলেন তো? আচ্ছা এই যে এরকম আছে, এরকম আছে, আচ্ছা ভাইয়া এই টাইপ থাকলে কি করব? আরে গাধা, এই যে দেখো এই এইখানে চাপ দাও, এখানে চাপ দিলে কেমন হয়ে যাবে? এই দুজন মিলে এখন একটা, দেখো আমি তোমাকে কি বললাম যে সিরিয়াল যদি এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে, এই তিনটা কিন্তু শ্রেণীতে আছে, তার মানে কি এটা একটা শ্রেণীতে আছে, তাহলে এই দুজন মিলে কয়টা তৈরি করবে? একটা, ভালো করে বুঝছো? আচ্ছা এটা তো ও একটা মাঝখানে আছে রে ভাই, বুঝছো? আবার এই দুজন মিলে কি, এই দুজন মিলে তৈরি করবে একটা। এই যে রাজশাহী মানে রাজশাহী ভার্সিটিতে এরকম টাইপেরই আসে, হ্যাঁ। তাহলে এখন এই তিনটা কিসে আছে? সমান্তরাল আছে, কথা বুঝছো? আচ্ছা তো চলো এবার একটু প্র্যাকটিসে যাই, প্রথমে কি আসতে পারে? তো প্রথমে আমি তোমাকে বললাম আমি আলোচনা করব শর্ট সার্কিট নিয়ে, যে টাইপের কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসবে ইনশাল্লাহ, ওকে। তো চলো দেখি। আচ্ছা তো দেখো আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি যেটা 16-17 সেশনে এসেছিল। আচ্ছা এই তো অ্যান্ড এই তো। তো শর্ট সার্কিট মানে কি? শর্ট সার্কিট মানে এই যে আমি দেখতে পাচ্ছ যে এখানে যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের এখানে আমি একটা কি করব, একটা অবলিক একটা রাস্তা তৈরি করে দেবো, তখন কারেন্ট এই পার দিয়ে না যে অন্য একটা পথ দিয়ে চলে যাবে, এটাকে শর্ট বলা হয়। তো এগুলোর মান হচ্ছে 2 ওহম, এগুলোর মান হচ্ছে প্রত্যেকটা 2 ওহম। আচ্ছা এখন আমি ঠিক এইভাবে শর্ট করে দিলাম, এটাকে বলে শর্ট করে দাও। এখন এই শর্ট করে দিছে মানে কি বলতো, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর কিছু না। তো এখানে যে কারেন্টটা আছে, তো এই কারেন্ট আর এই দিক দিয়ে যাবে না, তখন কারেন্ট নতুন রাস্তা পাবে সামনে দিয়ে, এইভাবে উপর দিয়ে উঠে চলে যাবে, তখন এরা দুইজন অকেজো হয়ে যাবে, এদের কোনো মান থাকবে না। তাহলে অ্যান্সার হচ্ছে এখন 2 ওহম। এখন প্রশ্ন যে ভাইয়া কারেন্ট তো সবসময় রোধের মধ্যে দিয়ে যাতায়াত করে, তাহলে এটা কি এমন যে পাদ্যে চলে গেল? হ্যাঁ এটাও রোধ, তার পরিমাণটা খুবই সামান্য। কেন তুমি পড়ছো না? দেখো তো আই মানে কি জানো? আই মানে হচ্ছে ভি ভাগ আর, রাইট? তাহলে কারেন্টের সাথে রোধের সম্পর্ক কি?
অবশ্যই ব্যস্তানুপাতিক। তার মানে যেখানে রোধের পরিমাণ কম সেখানে কারেন্টের পরিমাণ বেশি হবে। তাহলে এটা তো খুবই অল্প পরিমাণ রোধ, ওই জন্য কারেন্ট তখন আর এই রাস্তা না খুঁজে তখন সে উপরের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছো? উপরের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু বোঝা লাগবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 2 ওহম। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 2 ওহম। তার মানে কি ওপর দিয়ে উঠে চলে গেল। ঠিক আছে, এখন অঙ্কটা আসলে এত সহজভাবে দিবে না, আসলে যেভাবে কোশ্চেনটা দিবে 16-17 আমি ওই কোশ্চেনটা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, এখানে ছিল এরকম, হ্যাঁ, এখানে ছিল এবং এখানে ছিল। তো আমরা তো অলরেডি বুঝে গেছি শর্ট হয়ে যাওয়া মানে কি, সেই পার দিয়ে আর মানে সেই রোধগুলো বাদ হয়ে যাচ্ছে, ওই পার দিয়ে কারেন্ট রাস্তা খুঁজে নিচ্ছে। আচ্ছা, তো এবার যে ঘটনাটা ঘটছে এটার মান হচ্ছে 2 ওহম, এটার মান হচ্ছে 2 ওহম, এটার মান হচ্ছে 2 ওহম। এবার দেখো আমি শর্ট করে দিছি, এই যে খেয়াল করো। আচ্ছা, এখন অ্যান্সার হচ্ছে 2, এটা তো তুমি বুঝে গেছো, কারণ কারেন্টটা তখন আর এই দুজন দিয়ে যাবে না। কিন্তু প্রবলেমটা হবে তখনই, দেখো নিচে এরকম থাকবে। তো মনে রাখবা, যখন ওপর এবং নিচে দুপারই শর্ট করা থাকবে তখন কিন্তু সেটার অ্যান্সারটা কিন্তু আর মানে তুমি জাস্ট নর্মালি চিন্তা করবা যে 2 বা 2 4 এরকম কোনো পজিশন নাই। আচ্ছা, হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আপনি কেবলই শিখালেন যে কারেন্ট হচ্ছে এই রাস্তা দিয়ে যাবে, তাহলে কারেন্ট যখন এই পার দিয়ে যাওয়ার চেষ্টা করবে সে কিন্তু ওপর দিয়ে উঠে চলে যাবে, তখন দেখছে সামনে 2 পাচ্ছে। আবার আরেকটা কারেন্ট যখন চিন্তা করবো আমি এই পার দিয়ে যাই, তাহলে সে যখন এই পার দিয়ে যাবে সে এখানে একটা 2 পাচ্ছে। তার মানে অ্যান্সার তার কাছে মনে হতে পারে যে 4 ওহম। ঠিক আছে, অ্যান্সার তার কাছে মনে হতে পারে 4 ওহম, কিন্তু আসলে 4 ওহম না। বা আর কারো কাছে মনে হতে পারে ভাই এই পার দিয়ে চলে গেছে 0, এই পার দিয়ে চলে আসছে 0। আসলে এরকম না। এরকম টাইপের অঙ্ক আসলে তখন আমাদের কাছে যেই পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে বিন্দু পাতন নীতি। তখন আমরা এখানে একটা বিন্দু বসে নেব, ধরো এখানে একটা এ বিন্দু বসালাম, এখানে একটা বি বিন্দু বসালাম, হ্যাঁ, এ বিন্দু আর বি বিন্দু। এখন এ বিন্দু আর বি বিন্দু যখন বসালাম তখন আমাদেরকে বুঝতে হবে যে এই বিন্দুর কাজটাকে, দেখো রোধের কাজ হচ্ছে বিদ্যুৎকে বাধা দেওয়া, রোধের কাজটাকে বিদ্যুৎকে বাধা দেওয়া। এখন এই রোধ বিন্দুকে বাধা দেবে। দেখো এবার এটা যাচ্ছে, এখানে একটা বাধা পাবে। ঠিক আছে, এটা যাওয়ার সময় এখানে একটা বাধা পাবে। ওকে, এই যে বাধাটা পেলো, তখন এ চিন্তা করবে যেহেতু তাকে রোধ বাধা দিয়ে দিয়েছে নতুন একটা রাস্তা খুঁজে, পেছনে সে আর যাইতে পারবে না, ওপরের একটা রাস্তা সে দেখতে পাচ্ছে, দেখো যাচ্ছে যাচ্ছে, এখানে যে বাধা এখানে যে বাধা। এবার বিয়ের কাজ শুরু, দেখো বি তখন চিন্তা করবে আমি এই পাশে যাব, তাহলে এখানে একটা বাধা পাচ্ছে, তখন সে নতুন রাস্তা চিন্তা করবে যে যাই 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 যাই, এখানেও যে বাধা এখানেও যে বাধা। দেখো তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা রোধ বিন্দুর আন্ডার এসেছে কিনা। ইয়েস, এসেছে। এবার আমাকে এই সার্কিটটাকে আরেকবার আঁকাইতে হবে। তো আমি চিন্তা করব এখানে কে কে আছে, এ আছে আর বি আছে, আর কেউ আছে আর কেউ নেই। এখন দেখো এ আর বি এর মধ্যে কি আছে, এ আর বি এর মধ্যে 2 ওহম আছে, তাহলে আমি এখন 2 ওহমটাকে কানেক্ট করে দেব। এই যে দেখো জাস্ট কানেক্ট করলাম, করে দিলাম। এবার দেখো এটা বি আর এর মধ্যে আছে, তো বি আর এ যখন তুমি এরকম পাবা, একটা জিনিস যদি একাধিকবার রিপিট পাও তাহলে বুঝবা সেটা হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো আমি আবার এখান থেকে সুন্দর করে জাস্ট রিপিট করে সমান্তরাল করে দেব। আচ্ছা, এরপর দেখো এটা আবার কার মধ্যে আছে, আবার এ আর বি এর মধ্যে আছে না, তার মানে কি আবার রিপিট। সো এই যে দেখো আমি সুন্দর করে আমি আবার রিপিট করে দিলাম, এবং সবগুলো হচ্ছে 2 ওহম 2 ওহম 2 ওহম। দেখো এই তিনটা কিন্তু প্যারালাল আছে, তাহলে এটা আমরা এখন জাস্ট বের করতে পারবো। তো হাতে ক্যালকুলেশন যদি আমরা করি, জাস্ট এটা তো আমাদের এখন হাতে ক্যালকুলেশন করতে হবে, সো এটা নিয়ে তো আর সমস্যা নেই। তাহলে 1/2 1/2 এবং হচ্ছে 1/2। দেখো আমরা লসাগু করলে 2 হয়, তাহলে এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, তাহলে উপরে 2 নিচে 3, অতএব 2/3 করলে হচ্ছে 0.66 মানে 67 ওহম হয়। এটা একদম এরকম কোশ্চেন। তো এরকম কোশ্চেন আসলে আশা করি এখন তুমি পারবা, যে তুমি সবার আগে এরকম দেখবা যখন উপরে এবং নিচে দুই পারে শর্ট করে দেওয়া আছে তখন তুমি চিন্তা করবে এরা শর্টে নেই, তখন বিন্দুপাতন নীতি চিন্তা করবা, করে এভাবে অঙ্কগুলো করে ফেলতে পারো। ওকে, তো এটা মুখস্থ রাখো, এই টাইপের কোশ্চেন কমন আসতে পারে। তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে চলো আমরা আরেকটা দেখি যে এইটা পারি কিনা আমরা। হ্যাঁ, ওকে, সো এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। এবার এটাকে আমি শর্ট করে দিলাম, শর্টটা করবো ঠিক এইভাবে এইভাবে। দেখো এখন অ্যান্সার কিন্তু তুমি সহজে বলে দিতে পারছো, জাস্ট এইটা। তো আমি সবগুলো মান হচ্ছে মনে করো 2 দিলাম, হ্যাঁ, এটাও 2 ওহম দিলাম, এটাও 2 ওহম দিলাম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম। কথা বুঝছো? আচ্ছা, আজকের ক্লাস করে ফেলার পরে আমি কিন্তু আবার এটার রাজশাহী ইউনিভার্সিটির যেগুলো বোর্ড মানে রাজশাহী ইউনিভার্সিটি যেগুলো আসছে সেগুলোর সমাধান তোমাদের করে দেখাবো। তো তুমি পারতেছো কিনা তাকে। এবার কি, এবার ঝামেলাটা পাকবে, উপরে নিচে সব দিকে শর্ট করা আছে, তার মানে এরা আর শর্টে নাই। তাহলে তুমি এই অঙ্ক করার জন্য কি করবা, খুবই সহজ পদ্ধতি, বিন্দুপাতন নীতি। তাহলে একটা এ নিলা আর এখানে একটা বি নিলা। ওকে, তাহলে এ এবার যাইতে শুরু করবে,
এবার ওকে কে রোধ বাধা দিবে, এই যে বাধা দিল, তখন সে নতুন রাস্তা খুঁজতেছে, যায় যায়, এখানে বাধা এখানে বাধা, এবার বি এখানে বাধা, এবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে বাধা এখানে বাধা। সবগুলো কি বিন্দুর আন্ডারে এসেছে? না, আসে নাই এখনো। তো নতুন একটা পয়েন্ট, এটার নাম সি ধরবো। তাহলে এখন সি আবার এখানে যে গেলেও বাধা, পেছনে গেলেও বাধা, নতুন এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে যাচ্ছে, এখানেও বাধা এখানেও বাধা। দেখো তোমার সামনে কিন্তু সবগুলো হাজির। হ্যাঁ, তো তুমি এখন সিরিয়াল মেনটেন করবা, যে প্রথমে তুমি কারে পাইছো, প্রথমে তুমি এ কে পেয়েছো, তারপরে দেখো তারপরে দেখো সি কে পেয়েছো, তাহলে সি, তারপরে বি। এবার কানেক্ট করো, দেখো এটা এ আর সি এর মধ্যে, এই যে কানেক্ট করে দাও, কানেক্ট করে দিলাম, এ থেকে সি এর মধ্যে কানেক্ট করলাম। তারপরে দেখো আবার কি বলছে, সি আবার এ, তাহলে কি রিপিট হয়েছে? তো রিপিট হলে কি শিখাইছি? রিপিট হলে হচ্ছে প্যারালাল, এটা তো তোমার মনে রাখা উচিত। আচ্ছা, তাহলে এটার মানও হচ্ছে 2, এটার মানও হচ্ছে 2। ওকে, তারপরে এ আর বি, তাহলে দেখো এ থেকে সুন্দর করে নামালাম, একেবারে আমি নিয়ে যাব এই যে বি, বিতে কানেক্ট করলাম, এটা মনে করো বি কানেক্ট করে দিছে। তারপরে কি বি আর সি। ওকে, তাহলে বি আর সিতে কানেক্ট করো। আচ্ছা, আবার কি বলছে? আবার বি আর সি, দেখো তাহলে আবার তুমি কানেক্ট করো। ওকে, সবগুলোর মান হচ্ছে 2 ওহম 2 ওহম 2 ওহম। এবার দেখো তোমার জন্য সহজ হয়ে গেছে না? দেখো তো, খেয়াল করো তো, এই দুজন কিসে আছে? সমান্তরাল, এই দুজন সমান্তরাল, তাহলে 2 আর 2 সমান্তরাল কত? 1। এইটা তো জানো, 4 4 এর 2 হয়, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন দেখো ওই 2 আর 2 এর এখানে আমি বলবো হচ্ছে 1 ওহম। ওকে, এবার খেয়াল করো নিচে আমার কত আছে? নিচে আমার 2 ওহম আছে। তাহলে 1 1 হচ্ছে 2, 1 1 হচ্ছে 2, তাহলে 1 1 হচ্ছে যে 2, তাহলে এটা হচ্ছে 2 ওহম এবং এটা হচ্ছে 2 ওহম। কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে 2 ওহম। এখন দেখো 2 আর 2 কত? 2 আর 2 কিন্তু 1, তাহলে 1 ওহম। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে 1 ওহম। তাহলে এইভাবে যদি কোনো কোশ্চেন আসে, আশা করি বিন্দুপাত নীতির মাধ্যমে তুমি শর্ট সার্কিটগুলোকে খুব সহজেই সমাধান করে দিতে পারবা। আশা করি কোনো সমস্যার কথা না। আচ্ছা, এবার আসো রাজশাহী ভার্সিটিতে আর কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে? আরও 2টা টপিক আছে। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, মানে ভোল্টেজ বিভব পার্থক্য বের করতে বলবে, আর এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার, অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট যেটাকে আমরা বলবো। সো পরবর্তী টপিক নিয়ে আমরা চলে যাই। তো আমরা এখন পড়বো হচ্ছে বিভব পার্থক্য। সেটা হচ্ছে, একটা কথা মনে রাখবা এই জিনিসটা, যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, বিভব ভাগ হয় শ্রেণীতে, বিভব ভাগ হবে শ্রেণীতে। ওকে, এইটা খুব সুন্দর করে মনে রাখবা, বিভব ভাগ হবে শ্রেণীতে। নাম্বার 2, ঠিক আছে, শ্রেণীতে আই মানে কারেন্ট, আই কনস্ট্যান্ট থাকে। কি থাকে? কনস্ট্যান্ট থাকে, এইটা মনে রাখবা। ওকে, তার বিভব ভাগ হবে শ্রেণীতে এবং শ্রেণীতে হচ্ছে আই কনস্ট্যান্ট থাকে। ওকে, আচ্ছা গুড। এখন এই যে অবস্থা হলো, তাহলে এখন আমাদের একটা ছোট্ট বর্তনী আঁকানো উচিত, যে বর্তনীর মানে কাহিনীটা আসলে কি। ধরো এইখানে একটা আছে, হ্যাঁ, এইখানে একটা আছে এবং এইখানে একটা আছে। তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 এবং এটা হচ্ছে R3। এই যে দেখো এইখানে আমরা কানেক্ট করে দিলাম। ওকে, এটা ভোল্টেজ। এখন তুমি দেখো এই যে ভোল্টেজটা না, এখানে V1, এখানে V2 আর এখানে V3 ভাগ হবে। তাই মজার বিষয়, এখানে কারেন্টগুলো কিন্তু ভাগ হবে না, কারেন্টগুলো কিন্তু কোনোভাবেই ভাগ হবে না। এখানে আমার আই যা থাকবে, এখানে আমার আই তা থাকবে, এখানে আমার আই তা থাকবে। এখন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করতে চাইবে যে V1 V2 V3 কত, বের করে দেখাও। জাস্ট কেমন হতে পারে, ধরো এইখানে একটা দিচ্ছে, বুঝছো, এখানে একটা দিয়েছে, বাট এখানে আমি প্যারালালে দিছি। আচ্ছা, প্যারালালে দিয়েছি মনে করো। এই যে দেখো, এখন এগুলো একটু মান দিয়ে দিই। হ্যাঁ, এটার মান দিলাম হচ্ছে তোমার 2 ওহম, এটা দিলাম হচ্ছে 4 ওহম, এটাও 4 ওহম এবং এটা হচ্ছে 4 ওহম। ঠিক আছে, আচ্ছা, এখন এটা দিলাম হচ্ছে তোমার 8 ভোল্ট, মানে 8 ভোল্টেজ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো এখানে আমি যদি নামগুলো দিয়ে দিই, সাপোজ এটার নাম বললাম হচ্ছে R1, এই একটা বোঝালে যেন বাকিগুলো পেরে যাও। এটা হচ্ছে R3, এত সময় নাই, এটা হচ্ছে R4। হ্যাঁ, তো তোমার এখন কি বলছে, এখান থেকে তোমাকে বের করতে বলবে হচ্ছে যে দেখো যে R1 এ কতটুকু বিভব আছে, তার মানে বিভবটা এখন ভাগ হয়েছে কীভাবে সেটা তোমার জানা উচিত। এটা না জানলে কিন্তু মুশকিল। দেখো এখানে V1 হবে, এখানে V2 হবে। এই দেখো এটার নাম যদি এখন V3 ধরো না, তাহলে এটাও V3। কারণ কি, ভোল্টেজ কখনো সমান্তরালে ভাগ হয় না, সমান্তরালে কনস্ট্যান্ট থাকে, সমান্তরালে কারেন্ট ভাগ হয়, বুঝছো। তাহলে এখানেও যে ভোল্টেজ আছে এখানেও সে ভোল্টেজই আছে। তো এটা আবার কেউ V3 আর V4 লিখে ফেলো না, তাহলে কিন্তু হবে না। এন্ড আমাদের উদ্দেশ্য V1টা বের করা। তো দেখো এখানে কিন্তু ওহমের সূত্র বোঝা যাচ্ছে। তো V1টা বের করতে গেলে তুমি বলবা আইটা তো আর চেঞ্জ হবে না, IR1। হ্যাঁ, তো V2 বের করতে গেলে তুমি কি বলবা? আই, এটাকে বলবা হচ্ছে R2। V3 কে বের করতে গেলে তুমি কি বলবা? R3 বলবা, রাইট। তো এত কিছু করার দরকার নেই, তুমি এখন চিন্তা করো পুরো কানেকশনটা কিসে কিসে আছে।
পুরো কানেকশনটা আসতে হচ্ছে, দেখো ভালো করে বুঝো, ভি মানে আমরা কিন্তু বুঝতে পারছি আইআরএস, কারণ এটা টোটালটা সিরিজে আছে। তো সিরিজে কিভাবে তুমি বুঝলা, এই যে খেয়াল করে দেখো আরএস, তো দেখো এখন আরএসটা তুমি লক্ষ্য করে দেখো যে এইটা কিন্তু আবার সমান্তরাল, তাহলে এটাকে কিন্তু আমি আগে কনভার্ট করে নেব। হ্যাঁ, এটা কিন্তু আগে কনভার্ট করে নেব। সো কনভার্টটা করে নেব কিভাবে, এটার নাম দেবো হচ্ছে RP1। তাহলে RP1 নাম দিলে 1/4 অ্যান্ড 1/4, বুঝছো? এই দুটাকে যদি ইনভার্স করো তাহলে তো হাতের ক্যালকুলেশন 2 হয়। এখন এই সবগুলোকে আমার সিরিজে নিয়ে আসা লাগবে। তাহলে আরএস এর পরিচয় হবে কেমন দেখতে, R1, এরপরে হচ্ছে দিকে তোমার R2, আর এটার পরিচয় হবে, এটার পরিচয় হচ্ছে RP1। দেখো আমি সিরিজে নিয়ে আসতে পারছি তো না, সবগুলো সিরিজে নিয়ে চলে আসছে। তাহলে আমি যদি এখান থেকে এখন আইটা বের করতে চাই, তাহলে V/RS এটা দাঁড়াবে। আচ্ছা, এই যে তুমি আই মানে V/RS পেলা, তুমি যদি বারবার এখানে আই করো তাহলে সবার আগে তোমাকে মূল কারেন্ট বের করা লাগবে, তারপরে প্রত্যেকটা রোধের সাথে গুণ করা লাগবে। সো প্রসেসটা একটু হলে বেশিক্ষণ সময় লাগতে পারে, বাট আমি যেটা তোমাকে বলছি এত প্রসেস মানে এত লং করার দরকার নেই। তুমি কি চিন্তা করবো আমি তোমাকে বলি, দেখো এখান থেকে আমি দেখাচ্ছি, একটা দেখা তুমি সব বুঝতে পারো। আচ্ছা, V1 মানে কি, IR1 পেয়েছো, রাইট? তো দেখো আমরা এখানে কিছুক্ষণ আগে আই মানে কি পেলাম, V/RS না? তো আমি কি এখানে বসাতে পারি V/RS R1? তাই দেখো তো, আমি যার বিভব বের করব তার রোধ কি মাথার উপরে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই দিতে পারি। নিচে RS রাখতে পারি। আর তাহলে দেখো এই যে ভোল্টেজ উপরে থাকলো, তাহলে এটা আমি কি বের করলাম, আমি V1 এর জন্য বের করেছি। তাহলে এখন তোমাকে যদি বলি V2 বের করো, তো V2 বের করতে তুমি পারবা না। তাহলে V2 বের করতে গেলে মাথার উপরে কি বলবা, মাথার উপরে তুমি R2 বলবা, যার বের করতেছো সেখানে ভোল্টেজ দিবা, নিচে কি দিবা, RS দিবা। কথা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার V3 যদি বের করতে যাও তাহলে মাথার উপর কি দিবা, R3, এখানে ভোল্টেজ, নিচে কিন্তু RS। এই যে বুঝতে পারছো ব্যাপারটা? এগুলো কোনো সমস্যা থাকলো? কোনো সমস্যা থাকার কথা একদমই না। তাহলে V1, V2 এবং V3, আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। কথা বুঝছো? তো আমরা যদি মূল নেমে বের করতে চাই সেটাও সম্ভব, মূল নেমে না বের করে যদি আমরা এই প্রসেসে করি এটাও পসিবল। তো আমরা এইভাবেই করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাহলে চলো এই অঙ্কটা একটু মানে করে ফেলি। সো এই অঙ্কটা একটু সলভ করতে গেলে আমরা কিভাবে চিন্তা করব, আমরা চিন্তা করবো হচ্ছে এই নিয়মে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে V1 বের করতে চাই, তাহলে V1 বের করতে গেলে আমি চিন্তা করবো এখানকার R1 মাথার উপরে, ওকে, এবং টোটাল ভোল্টেজ, ওকে, এবং নিচে RS। তাহলে এখন আমরা একটা RSটা বের করে নিই। RS বের করার জন্য কি কি করা লাগবে, এখানে R1 এর মান হচ্ছে, R1 এর মান হচ্ছে 2, R2 এর মান হচ্ছে 4, RP1 এর মানটা তো কেবলই বের করলাম 2, তাহলে 4 2 6 2 8, ওকে 8 ভোল্ট। তাহলে এখন আমি মানটা বসাবো। তাহলে R1 এর মান কত, R1 এর মান 2, ভোল্টেজের মান কত, ভোল্টেজের মান হচ্ছে 8 এবং RS এর মান 8, তাহলে 8 8 কাটা, তাহলে এখানে 2 ভোল্ট থাকে। ওকে, তাহলে এবার যদি আমরা V2 বের করি, V2 বের করতে গেলে দেখো মাথার উপরে R2, তার সাথে টোটাল ভোল্টেজটা কত আমি একবারে লিখে দিই নাকি? আচ্ছা, যেহেতু লিখে ফেলছি, আচ্ছা নিচে হচ্ছে RS, তাহলে R2 মান হচ্ছে গিয়ে, R2 মান হচ্ছে 4 8, নিচে হচ্ছে 8, তাহলে 8 8 কাটা, তাহলে 4 ভোল্ট। আচ্ছা, এবার যদি V3 বের করতে যাই তাহলে এখানে V3 এর মানটা কত, এবার V3 মান বের করতে গেলে 4 আর 4 এই দুইটা সম্মিলিত নেওয়া লাগবে, মানে RP1 এর মান নেওয়া লাগবে। তুমি ভুলেও 4 বা খালি 4 নিও না। তাহলে কত হবে, এই দুজনের সম্মিলিত মান RP1 এর মান পেয়েছিলাম কত, RP1 এর মান পেয়েছিলাম আমরা এই যে 2, তাহলে এখানে 2 নিবা। হ্যাঁ, 2 নিলা। এবার 2 এর সাথে টোটাল ভোল্টেজটা কত, 8, নিচে কত আছে 8, তাহলে 8 8 কাটা, 2 ভোল্টেজ। দেখো আমি যে আসলে সঠিক তোমাকে করালাম, তুমি দেখো 2 4 আর 2 সব যোগ করলে 8ই পাচ্ছ। তাহলে এই হচ্ছে তোমার প্রসেস, বুঝতে পারছো? এইভাবে। তো ভাই সহজ কথায় বলি, এটা বোঝার কথা, সহজ কথা বলি। ধরো এখানে একটা বর্তনী আছে, ভালো করে বুঝো, এখানে একটা বর্তনী আছে, এখানে আছে 2 ওহম, কথা বুঝো, এখানে আছে মনে করো 4 ওহম, আর এখানে আছে মনে করো 6 ওহম, হোয়াট এভার। এখন এইখানে আমার যে ভোল্টেজ থাক না কেন, সেটা 40 থাক 50 থাক, আচ্ছা 50 থাকলো, আচ্ছা এটার নাম কি, এটার নাম V1, এটার নাম কি V2, এটার নাম V3। এখন আমি এটা যদি বের করতে চাই আমি সহজে চিন্তা করবো, ভাই তুমি V1 বের করতেছ, তুমি দেখবো ওখানকার রোধ কি আছে 2, বাস। এবার টোটাল ভোল্টেজ কত আছে 50, ভালো কথা। নিচে RS মানে 2 4 6 সবগুলো যোগ করো, 2 আর 4 কত, 2 আর 4 6, 6 আর 6 হচ্ছে 12। এই RSটা বের করার নিয়ম তো জানো, 2 + 4 + 6, তাহলে কত, 2 4 6 6 6 হচ্ছে 12। এরে ভাই এই যে 12। এখন ভাই ক্যালকুলেশন করে বের করে ফেলবা। তাহলে এখন V2 যদি বের করতে বলতাম তাহলে মাথার উপর কত নিতাম, V2 মানে 4 গুণ টোটাল ভোল্টেজ 50, নিচে টোটাল RS এর মানটা কত, 12। এখন যদি তোমাকে বলতাম V3 বের করো, এই পারতা না? V3 এর জন্য কি 6 গুণ 50, নিচে কত, নিচে হচ্ছে আমার থাকতো 12। যার যার যে রোধের বিভব বের করবা সেই রোধ মাথার উপরে,
এটা মনে রাখবা। এখন যদি এটা এখানে কোনো কারণে যদি এখন এটা আরেকটা আমি অ্যাড করে দিতে বলতাম যে এটা হচ্ছে সমান্তরাল মনে করো, হ্যাঁ এই দুটো সমান্তরাল আছে, তাহলে এটা আবার কি করতা, এই দুইজনের মান মিলে মাথার উপরে দিতা, তাহলে এটার নাম বলতো RP1 মাথার উপরে। টোটাল ভোল্টেজ কত 50 বলতা। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য এখানে RS। এই কথা বুঝছো? তাহলে এইভাবে কি পারবা বিভব পার্থক্যগুলো পারবা? ইনশাল্লাহ পারবা। আসলে এবার আসো রাজশাহী ইউনিভার্সিটি আরেকটা কোশ্চেন আসে, সেটা কি জানো তো? সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। যে করে এটা করে আসছো তাদের জন্য খুবই কষ্ট হবে না। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুলের দুটো কথা তোমার জেনে রাখা উচিত। নাম্বার 1, আচ্ছা আই ভাগ হবে কোথায় বলো তো? আই ভাগ হবে সমান্তরালে, এটা মনে রেখো, আই ভাগ হবে সমান্তরালে। সো নাম্বার 1 এন্ড নাম্বার 2, সমান্তরালে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। এটা অলরেডি আমি একবার বলেছি, তাও আরেকবার তোমাকে বলে দিই, সমান্তরালে ভি কনস্ট্যান্ট থাকবে। এই মনে থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে বাবারা, বুঝতে পারছো? তাহলে এখন আমি একটা জাস্ট দেখাই। এই দেখো, একটা এখানে করলাম, একটা এখানে করলাম, একটা এখানে, মোট কয়টা আছে? 3টা আছে। 3টা কিসে আছে? সমান্তরাল আছে। এবার দেখো এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম। এখন দেখো ব্যাটারি কানেক্ট করলে এটার নাম হচ্ছে ভোল্টেজ। সো এই পার্ট দিয়ে হচ্ছে আমার কি যাবে? আই যাবে। এই পার্ট দিয়ে আমার আই যাবে। এই দেখো আই যাবে। আই যখন যাবে তখন সামনে সে 3টা রাস্তা পাবে। আচ্ছা, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, ঠিক আছে, আর এটা হচ্ছে I3। এই যে বুঝো, I1 I2 I3। এখন আমি যদি এটাকে বলি যেটার নাম হচ্ছে, দাও এটার নাম তুমি দিবা হচ্ছে R1, এটার নাম দিবা হচ্ছে R2, এটার নাম দিবা হচ্ছে R3। কথা বুঝছো? এখন দেখো এটা টোটালি কি কানেকশন আছে? ভি মানে IR, কিন্তু এটাকে বলতে হবে RP। কেন? কারণ দেখো 3টা তো আমার কি কানেকশন আছে বলো তো? 3টা তো আমার প্যারালালে আছে, R2, ওকে, এটা হচ্ছে R3। কথা বুঝো রে ভাই, এই তো কানেকশন হয়ে আছে। তো এইটা মানে এটা রিপ্রেজেন্ট করে। তাহলে এখন আমাদের ওহমের সূত্র দিয়ে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের জন্য এত ভাবাই লাগবে না। এখান থেকে আমি I1 বের করতে চাই, আমার ধান্দাটা হচ্ছে I1 বের করা। তো I1 যদি বের করতে যাই, তাহলে I1 মানে এখানে দেখতে পাচ্ছ, ও আরেকটা কথা বলি, এখানে কিন্তু ভোল্টেজগুলো কি ভাগ হয়েছে? ভোল্টেজগুলো কি ভাগ হয়েছে? না, এখানেও যে ভোল্টেজ, এখানেও সে ভোল্টেজ, এখানেও সে ভোল্টেজ। তাহলে এখন তোমাকে যদি আমি বলি যে তুমি I1 বের করো, তো I1 এ তুমি এখানে কি দেখতে পাচ্ছ? V/R1, দ্যাটস ইট। এবারে ভি এর মানটা বসা দাও, ভি এর মানটা কি পাইছো? IRP। তাহলে IRP/R1। ভাই এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি যার কারেন্ট বের করবা যে রোধের, তার আগে মাথার উপরে মূল কারেন্ট দিবা, বুঝছো? এবার ওই বর্তনীর প্যারালাল নাম্বার যার মধ্য দিয়ে যাবে সেটা নিচে। তাহলে এখন সেম জিনিস যদি আমি I2 বের করতে বলি, তাহলে মাথার উপরে আবার মূল কারেন্ট, এটার নাম হবে RP, মানে RP মানে কোন RP, বুঝছো? এই RP। আচ্ছা, এবার নিচে হবে R2। এই যে দেখো কানেকশন 2 2। এবার যদি আমি I3 বের করতে যাই, মাথার উপরে মূল কারেন্ট, এটা হচ্ছে RP, এটা হচ্ছে গিয়ে আমার R3। এই তো, দ্যাটস ইট। তার মানে কি আগের বারে কাহিনীটার সাথে এবার উল্টানা পুরাটা। আগের বারে ছিল ভোল্টেজ মাথার উপরে, RS ছিল নিচে, আর এবার RP গেছে উপরে। এটা মনে থাকবে? আচ্ছা, তো দেখো কেমন কোশ্চেন আসবে। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছিল, তো ওই টাইপেরই আসে। রাজশাহী ইউনিভার্সিটি এই টাইপেরই কোশ্চেন হবে। দেখো ভালো করে বুঝো। এই দেখো আমি যেটা করাচ্ছি এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, একবারে মুখস্থ কোশ্চেন। দেখে নাও, এখানে থাকে হচ্ছে 12 ওহম, হ্যাঁ, এখানে থাকে হচ্ছে 6 ওহম, আচ্ছা, আর এখানে ছিল হচ্ছে 4 ওহম, হ্যাঁ আমার খুব ভালো করে মনে আছে। আচ্ছা, এবার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 12 ভোল্ট দেওয়া আছে, এটা 12 ভোল্ট দেওয়া ছিল, হ্যাঁ। এখন এখানে আমি যদি নাম মানে ইয়েগুলো করে দিই, সো এটা বললাম, এটা হচ্ছে R1, হ্যাঁ, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। এই প্রশ্ন হচ্ছে R2 আর R3 এর মধ্যে কতটুকু কারেন্ট ভাগ হয়েছে। আচ্ছা, তবে তুমি এখন চিন্তা করো তো, তুমি IR2 বের করবা। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে IR2 মাথার উপরে মূল কারেন্ট, ওই বর্তনীর প্যারালাল নাম্বার, সেটার নাম হচ্ছে RP1, যার মধ্য দিয়ে যাবে সেটা নিচে, দ্যাটস ইট। তাহলে এখন তোমাকে যদি আমি বলি IR1 বের করে দেখাও, তাহলে নিচে হবে R1, এটা লিখিত দলিল I, আর এটার নাম হবে RP1। আমি RP1 কেন বললাম? সিরিয়াল করে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এখন আমার একটু মূল কারেন্ট বের করা উচিত। তাহলে মূল কারেন্টের সূত্র কি? I মানে V/RS, রাইট? তাহলে RSটা একটু বের করো তো। দেখো এটা শ্রেণীতে আছে, বুঝতে পারছো? এবার এরা দুজন আবার কিসে আছে? সমান্তরাল আছে। তাহলে এখন তুমি এই 12 আর 6 সমান্তরাল করে নাও, তো হাতে ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে না? আচ্ছা, 1/RP1, তাহলে 1 হচ্ছে কত? 12, আর 1 হচ্ছে 6। ওকে, তাহলে এই যে লসাগু করলে 12, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি হইতেছে, এখানে হচ্ছে যে তোমার 1, ওকে, আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 2, তাহলে কত হইল? এখানে হলো 3, আর এখানে হলো 12। সো এবার একটু উল্টাউল্টি করো। সো উল্টাউল্টি যদি করো, হ্যাঁ, একেবারে হাইসা ফেলো না আমার কথা শুনে, 12 আর এখানে 3, তো কাটাকাটি করলে কত হয়? 4 অ্যাম্পিয়ার।
সরি 4 ওহম। তাহলে RP1 এর মান হচ্ছে 4 ওহম, বুঝতে পেরেছো? তাহলে RP1 এর মান কত? 4 ওহম। তাহলে এখন আমরা বুঝে গেছি 4 ওহম। ওকে, তাহলে এখন আমরা আমাদের ক্যালকুলেশনে চলে যাই। আমরা কোথায় যেন আটকে ছিলাম? এই যে এই ক্যালকুলেশনে আটকে ছিলাম। ওকে, তাহলে এখন আমরা R2 আর R3 কি বের করতে চাই? এই যে কারেন্টটা বের করতে চাই, সরি আমরা তো এখানে আছি। তাহলে আমরা কি RP1 এর মান পেয়েছি? RP1 এর মান কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, আমি এখানে একটু ফ্রেশ করে লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখন আমি এইটা বের করতে চাই। নিয়ম কি বললাম? IR2 বের করতে গেলে R2 নিচে, মাথার উপরে মূল কারেন্ট, এখানকার নাম হচ্ছে RP1। তাহলে মূল কারেন্টটা বের করার জন্য আমি এখন যেটা করতে চাই, V/RS। তাহলে I = V/RS। ওকে, তাহলে V এর মানটা কত? V এর মানটা 12, ইয়েস। RS এর মানটা হচ্ছে এটা 4 আর এই দুজনের 4, তাই না? আচ্ছা, তাহলে RS 4 আর এই মানটা তো 4 পাইছে, যে RP1, দেখো RP1। তাহলে 4 আর 4 কত হয় ভাই? 4 আর 4 8 হয়, খুবই সহজ। তাহলে এখন দেখো 12/8, সো 12/8 তো জানো এটা 1.5 অ্যাম্পিয়ার, বুঝতেই পারতেছো 1.5 অ্যাম্পিয়ার। তাহলে মূল কারেন্ট কত? মূল কারেন্ট হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। কত? 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা IR2 এর মধ্যে বের করতে চাই। তাহলে মূল কারেন্টের মান তো পেয়ে গেছি 1.5, RP1 এর মান 4, আর R2 এর মান কত? দেখো R2 এর মান হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এবার একটু হাতে ক্যালকুলেশন করি আমরা। আচ্ছা, এটাকে 15 ধরি, এটাকে 4 ধরি, কারণ 15 ধরছি কেন বুঝতে পারছো তো? তাহলে এটা পয়েন্ট আছে 1, তাহলে এখানে 10, কথা বুঝছো? আর এখানে আছে হচ্ছে 12। এখন দেখো 4, এখানে 3 দিয়ে কেটে দেওয়া যায়। আচ্ছা, 5 দিয়ে কাটা যায় কিন্তু, হ্যাঁ? তাহলে 5 এখানে 3 আর এখানে হচ্ছে 2। ওকে, তাহলে উপরে থেকে হচ্ছে 3 আর নিচে থেকে হচ্ছে 6। তাহলে 3 একে 3, 1 আর এখানে হচ্ছে 2, তার মানে কি 0.5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। যেহেতু 0.5 অ্যাম্পিয়ার পাইছি, বাকি থাকে কত? বাকি থাকে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার পাইলে ঠিক আছে, নাহলে ভুল আছে। ওকে, তাহলে এটা IR2 বের করেছে। তাহলে এবার একটু IR1 এর বের করে দেখাই। IR1 এর বের করলে কি করবা? মাথার উপরে মূল কারেন্ট 1.5, RP1 এর মান হচ্ছে 4, আর কার মধ্যে দিয়ে গেছে? এবার R1 এর মধ্যে দিয়ে গেছে, আর R3 এর মধ্যে গেছে, সরি আমরা তো IR3 বলতে চাচ্ছি, এটা তো IR3, সরি হ্যাঁ, IR2 বের করে ফেলছে, IR3। তাহলে এখন এটার নাম তো IR3, তাহলে এটা হচ্ছে 6। আচ্ছা, তাহলে আবারও তুমি হাতে ক্যালকুলেশন করো, দেখো তাহলে এটাকে 15 ধরো, এটাকে 4 ধরো, তাহলে এটার জন্য 1, এটা 6। তাহলে আবারও তুমি কাটাকাটি করো। 4 15 কত? 60 না? 6 10 60 না? হ্যাঁ, কাটাকাটি করলে কত? 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আমরা রাইট আছি। তাহলে কিভাবে আমরা কারেন্টগুলো ভাগ হয়ে গেলে অ্যান্সার করতে পারি, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকবার ছোট করে বুঝাই দিই, একেবারে রিভিশন। দেখো এইখানে আমার ধরো একটা আছে, এইখানে আমার একটা আছে, এবং এইখানে একটা আছে, ভালো করে বুঝো। ধরো এইখানে একটা আছে, থাকুক, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখন মেন কথা হচ্ছে কি রে ভাই? এই যে দেখো এটার নাম হচ্ছে R1, এটার নাম হচ্ছে R2, আর এটার নাম হচ্ছে R3। মনে করো, ইমাজিন দ্যাট। তো তোমাকে জিজ্ঞেস করছে R1 R2 R3 এর মধ্যে কতটুকু আলাদা কারেন্ট আছে, এখানে 4 পর। তো তুমি ভাই কি চিন্তা করতেছো? তুমি যদি R1 বের করতে যাও, ভালো করে বুঝো, মাথার উপরে মূল কারেন্ট, এবার টোটাল কারেন্টটা নিবা, গুণ এই দেখো এটার প্যারালাল নাম্বার, তার নাম হলো RP1। কার মধ্যে দিয়ে গেছে? R1, সেটাকে নিচে নামায় দাও। এবার IR2 চিন্তা করলে এখানে হচ্ছে RP1, এটা সেট। এবার R2 এর মান কত? R2 এর মান R2, এই যে R2। তো এই হচ্ছে, এইভাবেই কারেন্টগুলো ডিভাইড করা যায়। এখন দেখো কিছু টাইপের একটু বর্তনী আঁকাই, যেগুলো ভার্সিটিতে আসছে আর কি। ধরো ভার্সিটির প্রশ্নগুলো কেমন থাকে আমি তোমাকে বলি। এই যে দেখো, ধরো এখানে একটা আছে, আচ্ছা এইখানে একটা আছে, ওকে। আচ্ছা, এই পয়েন্টের নাম A পয়েন্ট, আর এটার নাম বললো B পয়েন্ট। ওকে, এবার ঠিক এইভাবে আঁকানো আছে। আচ্ছা, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এটা হলো 4 ওহম। আচ্ছা, তোমাকে এখন যদি প্রশ্ন করি আমি, এটা হচ্ছে 4 ওহম আর এটা হচ্ছে মনে করো 2 ওহম। আমি তোমাকে প্রশ্ন করলাম যে A থেকে B পয়েন্টে তুল্যরোধ কত? কি বললাম? A ও B বিন্দুর তুল্যরোধ। আচ্ছা, এটা হচ্ছে আমার কোশ্চেন, বিন্দুর তুল্যরোধ। আচ্ছা, তো তুমি চিন্তা করো যে A আর B বিন্দু তুল্যরোধ জানতে চাইছে। দেখো কারেন্ট এই পাশ দিয়ে কিন্তু যাবে, এখানে ভোল্টেজ একটা আছে, আচ্ছা দিলাম 12 ভোল্ট দিলাম মনে করো। সো কারেন্ট তো এই পাশ দিয়ে যাবে না, কারেন্ট তো যাবে, রাইট? যাবে, এই যাচ্ছে 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 যাচ্ছে, এখানে গিয়ে যাবে, এই যে দেখো যাচ্ছে। এবার কারেন্ট এই পারে আর যাবে না, কারণ দেখো এটা শর্ট করা আছে, খেয়াল করছো এটা শর্ট করা আছে, এখানে তো কোনো রোধ নেই। যেই তারে কোনো রোধ থাকতে পারে না, দেখো প্রত্যেকটা তারে কিন্তু রোধ আছে। দেখো এটা যদি মানে চিন্তা করো, মানে এখানে তো রোধ আছে কিন্তু এখানে রোধ নাই। রোধ নাই মানে কি? এটা শর্ট করে দেওয়া আছে, তার মানে কি কারেন্টটা এখান থেকে এইভাবে চলে যাবে। সো এইটা ওয়াকেজো, অ্যান্সার কত? 0 ওহম। হ্যাঁ, এটা কিন্তু রাজশাহী ভার্সিটিতে এটা কোশ্চেন আসছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখাই। এই বুঝতে পারছো তো না? হ্যাঁ, বোঝার কথা।
আচ্ছা আরেকটা কোশ্চেন দেখাই। ওকে, 1 2 3 4 5। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে দেখো এরকম একটা বর্তনী দেওয়া ছিল, এখানে হচ্ছে 2 ভোল্ট, বুঝছো? এটা হচ্ছে দেওয়া আছে তোমার হচ্ছে 5 ওহম। আচ্ছা এটা হচ্ছে মান দেওয়া আছে মনে করো 5 ওহম। ওকে, 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম। তোমাকে যদি বলে এটা তুল্য রোধ বের করো, তো এটা দেখে কি ভয় পেয়ে যাচ্ছ না? আর এটা যদি তরমুজের মতো অবস্থা, যে মধু মধু, বুঝছো? দেখো এটা একটা তরমুজ। আসলে এটা কি হয়ে আছে দেখো, একটা পয়েন্ট থেকে একটা একটা আলাদা আলাদা কানেক্ট হয়ে আছে, মানে এটা তো একটা বক্স। দেখো এটা তো একটা, এখন এটাকে যদি আমি একটু মডিফাই করি, একটু সুন্দর করে মডিফাই করতে চাই, দেখো এই একটা পয়েন্ট থেকে, কিন্তু ভালো করে বুঝতে, একটা পয়েন্ট থেকে এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে। দেখো এইভাবে অ্যাড করো, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা সবাই আসলে কিসে আছে? সবাই সমান্তরাল আছে, বুঝছো? সবগুলো সমান্তরাল আছে। তাহলে এখন কি করবা? আরপি মানে এখন তোমাকে বুঝতে হবে যে 1/5 1/5 1/5 1/5 and 1/5, দিস দ্য আনসার। ওকে, তাহলে একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা লসাগু কত? 5, বুঝতে পারতেছো? তাহলে 1 1 1 1 1, 5 আর 5 কাটাকাটি করলে কত হয়? অ্যান্সার কিন্তু 1, বুঝছো? অ্যান্সার কিন্তু 1 হয়ে গেছে। এই হচ্ছে কাহিনী রে ভাই, 4p মানে হচ্ছে 1 ওহম। কথা বুঝছো? তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ আছে? এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এরকম দিয়েছে। তারপরে এরকম আসতে পারে, এই যে দেখো এরকম আছে, এরকম দেখলাম এরকম কিছু কোশ্চেন দিয়েছে, তো এরকম কোশ্চেন দিয়েছে। তো ভাই এই কোশ্চেন দেখে যদি না পারো, এই 3টা কিসে আছে? 3টা শ্রেণীতে, ধরো 2 আছে 4 আছে 3 আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 2 4 সবগুলো কি? সবগুলো শ্রেণীতে। তাহলে 3 আর 2 5, 5 আর 4 হচ্ছে 9। অ্যান্সার কত? অ্যান্সার হবে 9 ওহম। শেষ ভাই, এটা নিয়ে এত পেরানোর কিছু নেই। তো এইগুলা হচ্ছে এই টাইপের বর্তনী। আমি তো যেগুলো তোমাকে নিয়মগুলো শিখালাম না, এই নিয়মগুলো জাস্ট খাতায় নোট করো। এটা দিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটির যত রকমের বর্তনী কোশ্চেন আসছে সেটা সব দেখাবো তোমাকে, আমি সবগুলো দেখাবো। আচ্ছা এই বুঝতে পারছো? তাহলে এখানে 3টা জিনিসের উপর ফোকাস দিতে বলছি। একটা শর্ট সার্কিট, কারেন্ট ডিভাইডার, কিভাবে কারেন্ট ডিভাইড করতে হয় সেটা দেখাই দিচ্ছি। ভোল্টেজ ডিভাইডার মানে ভোল্টেজের পার্থক্যটা, সেটা দেখছো। আর বিভিন্ন তুল্যরোধ এরকম যদি আসে সেটাও ইনশাল্লাহ পারবা, না পারার কিন্তু আর কোনো অপশান নাই। ওকে, তো এবার আসো একটু ধারক নিয়ে একটু দেখি। ধারকের সমবায় হচ্ছে 2টা, এটা মাথায় রেখো। হ্যাঁ, সো ধারকের সমবায় কয়টা? 2টা। কি কি? একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়। দেখো এইটা খুবই সহজ, এটা না পারার কিচ্ছু নয়। আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো তুমি রোধের যে সূত্রটা পড়ছো এটা তার উল্টাটা, আর কিচ্ছু না, বাট প্রসেস সেম। হ্যাঁ, প্রসেস সেম। তার মানে কি? শ্রেণীকে তুমি বলবো হচ্ছে সিএস, সিএস। এবার সিএসটাই হবে হচ্ছে তোমার উল্টা, মানে এখানে শ্রেণী হচ্ছে সমান্তরাল। এই হলো কাহিনী, এটাই হচ্ছে তফাৎ, আর কিচ্ছু না রে ভাই। এই যে দেখো এটাকে ইনভার্স করে দাও, আর এখানে প্যারালালটাকে যোগ করতে হবে, C1 প্লাস C2 প্লাস C3। এইভাবে তুমি নাম্বার পর্যন্ত ডট করবা। বুঝতে পারছো? তাহলে শ্রেণী সমবায় আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো দেখো তুমি যেটা রোধে পড়েছো শ্রেণী, সেটার হিসাবটা এখানে সমান্তরালের। রোধে তুমি যেটা পড়েছো সমান্তরাল, এখানে তার হিসাবটা শ্রেণীতে। বিষয়টা হচ্ছে এরকম, আর কিচ্ছু না। হ্যাঁ, কিন্তু চেনার উপায়টা সব সেম, মানে একই রকম। আচ্ছা, তো এখানে বেসিক্যালি ধারকের কোন কোন সূত্র লাগবে? এখানে তোমাকে 2টা জিনিস বের করতে বলবে। একটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এটা মনে রেখো, ধারকের সঞ্চিত শক্তি যেখানে চাবে আর কি। হ্যাঁ, মানে রাজশাহী ইউনিভার্সিটিতে এইগুলাই চাইছে, সঞ্চিত শক্তি চাইছে, আর হচ্ছে তুল্য ধারকত্ব চাইছে, তুল্য ধারকত্ব। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস চাইছে কি জানো? আরেকটা হচ্ছে প্রাপ্ত চার্জ। এর বাইরে আর কিচ্ছু চায় না ভাই। আচ্ছা তাহলে আমি একটা একটা করে বলি। সঞ্চিত শক্তি তুমি এই সূত্র দিয়ে করলে হয়ে যাবে, হাফ সিভি স্কয়ার, এটা দিয়ে করলে ইনাফ। তুল্য ধারকত্ব মানে সি ইকুয়াল মানে টোটাল ধারক, প্রাপ্ত চার্জ মানে হচ্ছে কিউ মানে সিভি। এইটা কই থেকে আসলো? সি মানে কিউ বাই ভি, এটা তো জানো। সো কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সিভি। এখন আসলে কোশ্চেনগুলো দেখি। সো ওই একই রকম, যেখানে তুমি রোধ পড়েছো রোদের জায়গাতে এখন দেখতে থাকবে এরকম। এই দেখো, এই দেখো এরা কিসে আছে বলো তো? এরা সমান্তরালে আছে, মানে চেনার জন্য কোনো আলাদা আইডেন্টিফিকেশন নাই, আগে যা করছো সেম। হ্যাঁ, এবার আমি এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। এই যে ব্যাটারিটা কানেক্ট করে দিলাম, একটা লম্বা এটা ছোট। তো এরা দুজন কিসে আছে? এরা দুজন সমান্তরালে আছে। ভালো করে বুঝো। এখন এটা যদি দিই আমি 2 মাইক্রোফ্যারাড, তো মাইক্রোফ্যারাডে বেশি থাকে, এটা তো অবশ্যই জানো। তো 2 মাইক্রোফ্যারাড। তো আগের বার এটা যদি আমার রোধে থাকতো তাহলে কি করতাম? এটা সমান্তরালের যে সূত্র সেটা করতাম, কিন্তু এখানে চেঞ্জ।
তাহলে এখানে সিপি, সিপি মানে বলতে হবে 2 + 2, অ্যান্সার হবে 4 মাইক্রোফ্যারাড। এই বুঝছো, 4 মাইক্রোফ্যারাড। এই হলো কাহিনী। তো এই হচ্ছে বিষয়, তেমন কিছু না, এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে এখান থেকে প্রশ্নটা কেমন হতে পারে, চলো দেখি প্রশ্ন। আচ্ছা দেখো ধরন, দেখো প্রশ্নের ধরন, ধারক থেকে যদি কোশ্চেন আসে ফাটায় দেওয়া উচিত তোমাদের। এই দেখো এরকম টাইপের থাকতে পারে, এই টাইপের থাকবে, এই টাইপেরই থাকবে। হ্যাঁ, আর একটু ঝামেলা হলো, হ্যাঁ এই টাইপেরই থাকবে। এই দেখো এই টাইপেরই থাকবে, এই তো, এই তো, ঠিক আছে। এই এই হচ্ছে কাহিনী। এখন তোমাকে আমি বললাম এখানে দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেওয়া আছে মনে করো হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এখানে দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা দিতে দাও, কোনো সমস্যা নেই। তাহলে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আর এখানে আছে তোমার হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এখানেও 2 মাইক্রোফ্যারাড আছে, বুঝছো। আবার এখানেও 2 মাইক্রোফ্যারাড আছে। আচ্ছা এখন এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে দেখো, আমি একটু যদি দেখাই তোমাকে। নাম্বার 1, প্রাপ্ত চার্জ, একটা দিয়ে সব হয়ে যাবে। হ্যাঁ, তোমার থেকে প্রাপ্ত চার্জ জানতে চাইতে পারে। নাম্বার 2, তুল্য ধারকত্ব, আগে এটা বলা উচিত ছিল, সমস্যা নেই। তুল্য ধারকত্ব জানতে চাইতে পারে, ওকে। অ্যান্ড নাম্বার 3 সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি জানতে চাইতে পারে। এই হলো বিষয়। তাহলে প্রাপ্ত চার্জ, তুল্য ধারকত্ব, সঞ্চিত শক্তি, ঠিক আছে। তো এবার একটু আমরা দেখি, এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এই দুজন কিসে আছে, এই দুজন শ্রেণীতে আছে। তাহলে এটার সূত্র তো আলাদা, তাহলে এটার নাম আমি CS1 দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো 1/2 অ্যান্ড 1/2, তোমরা অবশ্য অবগত আছো, এটা যদি ইনভার্স করি তাহলে 1 মাইক্রোফ্যারাড পাবো। তাহলে এবার কাহিনীটা কি হয়ে যাবে, এই দুজন মিলে একটা হয়ে যাবে। তাহলে দেখতে এখন কেমন হবে ভাই, এরকম, ঠিক আছে, এরকম এবং এরকম। এই যে দেখো, বুঝছো ব্যাপারটা, এই যে এই হচ্ছে কাহিনী। এর বাইরে কি কিছু আছে নাকি, না। তাহলে এবার উপরে আছে 2 মাইক্রোফ্যারাড, হ্যাঁ এটা আছে 1 মাইক্রোফ্যারাড এবং এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে 2 2 1, এবার তিনজনে কিসে আছে, প্যারালাল আছে, ওকে। তাহলে এখন প্যারালাল মানে স্বাভাবিক যোগ, 2 + 1 + 2, তাহলে 4 আর 1 5, তাহলে 5 মাইক্রোফ্যারাড। এখন দেখো 5 মাইক্রোফ্যারাড তুমি পেয়ে গেছো। এখন এই 5 মাইক্রোফ্যারাডটা হচ্ছে তোমার তুল্য ধারকত্ব, তাহলে আমরা C ইকুয়াল মানে বলতে পারি 5 মাইক্রোফ্যারাড। এখন এটাকে যদি ফ্যারাডে কনভার্ট করো তাহলে 10⁻6 ফ্যারাড হতে পারে। আচ্ছা ভালো, হতে পারে, ওকে ফাইন। এইবার প্রাপ্ত চার্জ, তাহলে প্রাপ্ত চার্জের সূত্র কি, প্রাপ্ত চার্জের সূত্র হচ্ছে Q মানে CV। আচ্ছা দেখো তাহলে C এর মানটা তো পেয়ে গেছো না, 5 মাইক্রোফ্যারাডে। আচ্ছা আর V এর মানটা কত, 10, তাহলে কত হচ্ছে 5 10 50 মাইক্রো হচ্ছে কুলম, ওকে। এখন এই যে 50কে তুমি কি করে নিতে পারো, 50 গুণ 10⁻6, তাহলে আর তোমাকে মাইক্রো নিয়ে আসার দরকার নাই, এত কুলম অ্যান্সার, শেষ। আচ্ছা এখন যদি বলতো সঞ্চিত শক্তি, তাহলে সঞ্চিত শক্তির সূত্রটা আমরা কি, ইউ মানে হচ্ছে হাফ CV স্কয়ার না, তাহলে হাফ CV স্কয়ার, ভালো করে বুঝবা। হাফ সি এর মানটা আমরা কিছুক্ষণ আগে পাইলাম, সি এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 5, তাহলে 5 গুণ 10⁻6, আর ভি এর মান দেওয়া আছে হচ্ছে কত, ভি এর মান দেওয়া আছে হচ্ছে 10, তাহলে 10-এর উপর স্কয়ার করলে 100, আমরা একবারে বললাম। হ্যাঁ, তাহলে আমরা এটা কেটে দিতে পারি, আমরা কেটে দিতে পারলে কত হয়, এটা হবে তোমার হচ্ছে 50, ঠিক আছে। তাহলে এখন এই যে 50 আর গুণ 5 250, ওকে, 250 গুণ 10⁻6 এত জুল হয়ে গেল, এটার সাথে গুণ করে দিলাম। তো এই তো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন, এর বাইরে কিছু আসে নাই। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে ধারকত্বর জন্য আসলে শ্রেণী আর সমান্তরাল জাস্ট উল্টা সূত্রটা, এটার বাইরে তেমন কিছু আসে না, দুইটা জিনিস বেশি বেশি আসবে। হ্যাঁ, তো এখন যদি এরকম কোশ্চেন হইতো, ভালো করে বুঝো, এখন এরকমও যদি হইতো, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো না, আমি কারণ দেখতে পাচ্ছি। যদি এরকমও হইতো, ঠিক আছে, যদি এরকমও হইতো, এটা নিয়ে মনে হয় না ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি। এবার এটা ব্যাটারি কানেক্ট করলাম, এই যে দেখো, বুঝো। তার মানে এটা কি দেখো, এটাকে আমি C1 বললাম, এটাকে আমি C2 বললাম, এটাকে আমি C3 বললাম, এটাকে আমি C4 বললাম, এটাকে আমি C5 বললাম। হ্যাঁ, এই দুজন কিসে আছে, এই দুজন আছে শ্রেণীতে, তাহলে শ্রেণী হলে কিন্তু উল্টা হয়ে যাবে, তাহলে এই দুটো আগে কাজ করে নেব। হ্যাঁ, এই হলো বিষয়। তো রাজশাহী ভার্সিটির যে কোশ্চেনগুলো আসছে সবগুলো তোমাকে ধারকের সঞ্চিত শক্তি জানতে চাইছে। হ্যাঁ, সঞ্চিত শক্তি মানে কি, ইউ মানে হাফ CV স্কয়ার, এটা ভুলে যেও না, ইউ মানে হাফ CV স্কয়ার, হাফ
সিভি স্কয়ার। তো এই তো এর বাইরে কিছু না। এখন আমি যে তোমাদের যে টিক্সগুলো বললাম বা জাস্ট আলোচনাগুলো করলাম, আমি আগামী ক্লাসে এটার উপর একটা বিস্তর রাজশাহী ইউনিভার্সিটিতে কতগুলো ধারক এবং কতগুলো বর্তনী থেকে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনটা আমরা আগামী ক্লাসে সলভ করবো। আশা করি তোমার কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।